ওয়ার্ল্ড পিস প্যাগোডা, শান্তি স্তূপ। চলো ভেতরে ঢুকি। বিশ্ব শান্তি স্তূপা, ভিজিটিং আওয়ার্স সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ও হ্যাঁ, বলিনি তো, যেটা সবসময় বলি, পাখির বাসায় সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? অনেক দিন পর একটা ভ্রমণের ট্যুর নিয়ে, আরে ভ্রমণ আর ট্যুর তো একই হলো, হ্যাঁ ওই আর কি, কথা বলতে বলতে ভুল হয়ে গেল। একটা ভ্রমণ নিয়ে তোমাদের কাছে হাজির। এটা হচ্ছে বিহারের একটা বৈশালী নগর আর বাল্মীকি নগর করেছি। আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে মজফরপুর, আর এই মজফরপুর থেকেই কত 50-60 কিলোমিটার হবে বৈশালী নগর, যেখানে ঐতিহাসিক কিছু কিছু দর্শনীয় স্থান, যেটা ছোটবেলায় আমরা ইতিহাস বইয়ে পড়েছি। লিচ্ছবি রাজবংশ, সম্রাট অশোক, ভগবান মহাবীরের জন্মস্থান, ভগবান বুদ্ধের ধর্মকর্মক্ষেত্রের অন্যতম জায়গা সেই বৈশালী চোখের সামনে এখন জীবন্ত। ছোটবেলায় ইতিহাস পড়তে অত ভালো লাগতো না, অত বড় বড় করে উত্তর লিখতে হতো বাবারে। কিন্তু এখানে এসে বিহার ট্যুরিজম এত সুন্দর, এত দারুণ বিহার ট্যুরিজম। আর আমরা রাত্রের ট্রেনে এসে মজফরপুরে নেমেছি, বললাম না তোমাদের। ট্রেনটাও খুব ভালো ছিল, সময় মতন এসে পৌঁছেছি। আমরা একদিন মজফরপুরে থাকবো, থেকে এগুলো সমস্ত কভার করব, করে বাল্মীকি নগর চলে যাব। এটা এসছি এই শান্তি স্তূপা, এখানটায় ঘুরে নিয়ে দেখো। Dhammang saranang gacchami, abutang saranang gacchami, asankhang saranang gacchami, adhammang saranang। দেখো টিউলিপে ভর্তি। বৈশালীতে তীর্থঙ্কর মহাবীর জন্মগ্রহণ করেছিলেন, তাই জৈনদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। আবার গৌতম বুদ্ধ মৃত্যুর আগে তার শেষ উপদেশ এখানে দিয়েছিলেন, তাই বৌদ্ধদের কাছেও এটি একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। গৌতম বুদ্ধ যা পড়েছিলাম, যে একাধিকবার বৈশালীতে এসেছিলেন, হিউয়েন-সাংয়ের ভ্রমণ বিবরণীতেও বৈশালী শহরের কথা আছে। তো আমরা এখানে যাব। এইখানে লিচ্ছবিরা যে বুদ্ধদেবের যে এই যে দেখো, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, এগুলো সবই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছেন, ওনারাই রক্ষণাবেক্ষণ করছেন। আর বলে রাখি, বৈশালী নামটি এসেছে কিন্তু রাজা বিশালের থেকে। ওইটা দেখছো না, ওখানে একটা প্ল্যানেটোরিয়াম তৈরি হচ্ছে মজফরপুরে বিশাল প্ল্যানেটোরিয়াম হচ্ছে। বিহার কিন্তু প্রচুর উন্নতি করছে এখন। আর এইটা হচ্ছে ওই লিচ্ছবিরা ওদের বুদ্ধদেবের সমাধির কিছু স্মৃতিসৌধ হিসেবে এখানে করেছেন, রেখেছেন এটা। এখানে ওই যে দেখছো না, বার্মা থেকে এসছেন কিছু মঙ্ক, কিছু ভক্তরা, শিষ্যরা, তারা এসছেন বার্মা থেকে শুনলাম। তো ওনারাই প্রার্থনা করছিলেন, ভাষা তো বুঝিনি, কিন্তু প্রার্থনার মন্ত্র ভাষা না বুঝলেও তো একই লাগে না। আমরা মোহিত হয়ে শুনছিলাম, আর ভাবলেই কিরকম লাগছে। দেখো, শোনো তোমরা একটু।
นาจิรังติทังกะพุทธัสสะนาจิรังติทังกะพุทธัสสะนาจิรังสนาใจกรโลกาลาลาতোমার ফোনটা ও কন্তামানি দাঁড়াও একটু এরম করে। সাধু সাধু রাজা জন্ম হয়েছিল লুম্বিনী, সেই হিসাবে বলছে রাজকীয় মর্যাদায় করা হয়েছিল। কি এখানে? হ্যাঁ, সেটা হতে পারে, কারণ যেহেতু রাজপুত্র লাস্টে আবার ওরা একটু ভক্ত হয়ে যায়, হ্যাঁ, সংসারে ফিরেছিলেন তো। হ্যাঁ, রয়ে গেছিল ভক্ত, ও তারপরে ওনার সমাধি এখানে, তখন সেই জন্য রাজকীয় সম্মানে এখানটাই হয়েছিল। আচ্ছা, যখন সংসারে ফিরলেন আবার। সন্ন্যাস হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাও ভাবলে কেমন লাগে না? শরৎর বোধ শাশুড়ি সব হ্যাঁ, সবাই, পুরো সবাই। না, বুদ্ধির এটা হচ্ছে সেই বিশাল গড়, বললাম না, বিশাল রাজার নামে যেটা বৈশালী হয়েছিল, সেই বিশাল রাজার গড় এটা। কি বিশাল বলো তো। মজফরপুর মানে, আচ্ছা আমরা চলে এসেছি ওখান থেকেই অশোক স্তম্ভ, যেখানে বৈশালী এই যে এখানে যে অশোক স্তম্ভটি রয়েছে না, এর শীর্ষে যে একটা সিংহের মূর্তি, এই যে স্তূপ, এটা পুরোটাই কিন্তু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারেই রয়েছে। দেখো এদের ইটের গাঁথনি দেখেই বুঝতে পারবে যে কত প্রাচীন। অশোক স্তম্ভ তো অনেক জায়গায় রয়েছে, তেমনি এখানেও আছে। বৈশালীতে যে অশোক স্তম্ভটা দেখা যায় তাকে অশোকের বৈশালী সিংহ বলা হয়, কারণ বিশ্বে প্রাচীনতম প্রজাতন্ত্রগুলোর মধ্যে একটাই হিসেবে বিবেচনা করা হয় বৈশালীকে। প্রথম প্রজাতন্ত্র যে রাষ্ট্র হয়েছিল, শহর হয়েছিল সেটাকে, তাই কিন্তু এর ইস্যুতেই মানে আদর্শ, যে অশোক যে আদর্শ প্রচার করতে চেয়েছিলেন, সাধারণের কাছে যে পৌঁছতে চেয়েছিলেন, সেটা হচ্ছে শান্তি, ঐক্য, সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সারনাথেও একটা আছে অশোক স্তম্ভ, দেখো কিরকম ভগ্নাবশেষ সমস্ত রয়েছে। ইতিহাস এখানে কথা বলে, জানো, তখন তো এত বুঝিনি, অথচ এখানে তখন ঝড়, অল্প অল্প ঝড় উঠেছে, আকাশে মেঘ হয়ে গেছে। এই যে অশোক স্তম্ভের উপর এই সিংহ, ছোটবেলায় তো অত মন দিয়ে ইতিহাস বই পড়িনি, আমি পড়িনি অন্তত। চলো এই ফাঁকে একটু অশোকের আদর্শকে একটু প্রণাম জানাই। বৃষ্টিও নেমে গেছে, বুঝতেই পারছো, ঝোড়ো হাওয়া দিচ্ছে। এইখান থেকে আমরা যাব, দেখো আমার দেখে হাসি মিটছে না, আমি এতভাবে নিয়েছি। এখান থেকে আমরা যাব মহাবীরের জন্মস্থান। আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু এত ঝড় উঠে গেল, বোঝা যাচ্ছে না এখন যদিও।
ঝোড়ো বাতাস, আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম। লোকাল লোকেরা আসে, দেখতেই পাচ্ছ ভিড় হয়েছে। আর আকাশ দেখো মেঘাচ্ছন্ন। তোমরা কিন্তু এই ছোট ট্রিপটা করতেই পারো, খুব সুন্দর ট্রিপ হবে। যারা ইতিহাস ভালোবাসো তারা করো, খুব একটা খরচেরও ব্যাপার না। আমাকে জিজ্ঞেস করো, কমেন্ট বক্সে লিখো, আমি সব বলে দেবো। আমাদেরও ছোট ট্রিপই ছিল, সমমনস্ক বন্ধুদের সাথে আমরা করেছিলাম একসাথে। দেখো ইটের গাঁথনিগুলো একবার দেখো। ওই মেঘ, বুঝতে পারছো তো? এই হচ্ছে মহাবীরের জন্মস্থান। অলরেডি তখন ঝড়, ভালোই ঝড় উঠে গেছে, এখনো এই দিকটা তৈরি হয়নি। তো ওপরে তো ছবি নিয়ে, ওই আসল মন্দিরের যেখানে আছে সেখানটায় তো ছবি মোবাইল নিয়ে যাওয়া যায়নি, তাই আমি বাইরে থেকেই নিলাম। কিন্তু এক আশ্চর্য ভ্রমণ হয়েছে আমাদের। এর সাথে ছিল বাল্মীকিনগর, বাল্মীকিনগরটাও দেখাবো, পরের পর্বে থাকবে। বাল্মীকিনগরটা দেখো, পাথরঝাড়, ঝরা পাতা, এই আসল মূল মন্দির। ভাবতেই পারিনি কোনোদিন আসতে পারবো। তোমরাও এসো, ছোট্ট ট্রিপ। মজফরপুর মানে যে শুধু লিচু তা তো নয়, আমার তো তাই ধারণা ছিল, জ্ঞানই ছিল ওইটুকুনি। কিন্তু বললাম তো, মজফরপুর থেকে 50-60 কিলোমিটারের মধ্যে এই ভ্রমণটা তোমরা কমপ্লিট করতে পারবে। কত মানুষের কত মনের ইচ্ছা এই গাছকে বন্দি করে রেখেছে। সবার ইচ্ছা পূরণ হোক। কতজন কত কিছুই না চেয়েছে না। তাহলে চলো, এই পর্বটা এই পর্যন্তই থাক, এই ইতিহাসকে নিয়েই থাকুক। আগামী পর্বে তো আমরা যাব বাল্মীকিনগর। এখান থেকে বাল্মীকিনগর, ইনক্রেডিবল ইন্ডিয়া বিহার ট্যুরিজম, এখান থেকে বাল্মীকিনগর যাওয়ার বাই ট্রেনেই আমরা গেলাম। একটা ছোট্ট স্টেশনে নামবো মজফরপুর থেকে, বাগাহা স্টেশন। ওখান থেকে আমাদের বাল্মীকি ট্যুরটা শুরু হবে। তো ভালোবেসে বেঁধে ফেলো, মনে রেখো কিন্তু। ভালো থেকো সবাই। এখান থেকেই তোমাদের বিদায় জানালাম, টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কিন্তু মনে রেখো